দেখো আজকে হচ্ছে আমরা নতুন টপিক এন্ড লেকচার। আজকে তো নিয়ে 5 নম্বর লেকচার না 4 নম্বর? 5 নম্বর না। দেখো আজকে হচ্ছে আমরা এই চ্যাপ্টারের বেশি একটা ইম্পর্টেন্ট না, এখান থেকে প্রশ্ন কম আসবে, তবে তারপরে জানা প্রয়োজন যে এই লেকচারে এরকম হবে। তো হচ্ছে তোমাদের তো বই আছে সবার, তাই না? বই আছে না? বই বের করে দাও। দেখো আমরা আজকে পড়বো অপবর্তন। মোট কথা হলো, তোমরা আমার এখানে দেখতে পারতেছো না? দেখতে পারতেছো? আমার যদি এখানে আমি চিন্তা করি, এই যে এইটা দেখো, এই এটা আমার এইটার উপরে আলোর মাঝখানে ছায়া পড়তেছে। তো এটার মধ্যে পার্থক্য কি? ছায়ার মধ্যে কি পার্থক্য হইতেছে বলো তো? ধরো আমার কাছে এরকম একটা জিনিস আছে, আমি এখানে দাঁড়ায় রয়েছি বা আমি এই হাতটা চিন্তা করো, হাত দেখা যাইতেছে না? এই হাতের এই যে অংশটুকু আছে দেখো, ওই এই হাতের কি স্পর্শক তল বরাবর, এর স্পর্শক তল বরাবর এই জায়গায় দেখো একটু ছায়ার মতো থাকে অংশটুকু। তুমি যদি এভাবে চিন্তা করো, এটা তো আমার হচ্ছে কি দেখা যায়, আমি যদি এটা একটু ই করে দিই, দেখো দেখা যায় না? আলো সবই দেখো, আমি যদি এই অংশটুকু চিন্তা করি, হ্যাঁ, আমার এই আলোর যে ছায়াটা, এর স্পর্শক তল বরাবর দেখো একটা হালকা একটু ছায়া দেখা যায় না? হ্যাঁ, এটা কেন দেখা দিতেছে? এটাকে আমাদের বলা হয় অপবর্তন। তার মানে অপবর্তন মেন জিনিসটা হচ্ছে, যদি আমার এরকম থাকতো যে আমার অংশটুকু জিনিসটা হচ্ছে কি, আমি যে স্পর্শক তল বরাবর হবে সেটার অংশ ছায়া অনুসারে। তো তুমি যদি এইভাবে না বুঝো, তাহলে তোমাকে আরেকটু দেখাই, যে এই অংশটুকু আছে না, এই যে আলোটা, আমার কথা ছিল কি আলো এই পর্যন্ত থাকার, উজ্জ্বল থাকার কথা, কিন্তু এখানে দেখো হালকা আর একটু ছায়া আছে না এর স্পর্শক তল বরাবর। এই জিনিসটা হচ্ছে আমার কি অপবর্তন। উপর থেকে পড়ছে যে আলো পড়তেছে না, এই যে একটা পড়তেছে, ওই যে একটা পড়তেছে, কয়টা আলো দিতেছে? একটা দুটো তিনটা, তিনটার আলোর পরিবর্তন হইতেছে না? এই যে একটা, তাহলে এই যে তিনটা লাইটের কি হয়েছে, একসাথে মিলিত হয়ে তারপরে এখানে কি করছে, লব্ধিটা তৈরি করছে। এই যে স্পর্শক তল বরাবর, এটাকে আমাদের কি ছায়া ঘেঁষে যাচ্ছে না? একে আমাদের কি বলা হয়? অপবর্তন বলা হয়। বুঝছো? বলো, অপবর্তন কি আরো বোঝানো লাগবে? দেখো সংজ্ঞায় কি বলছে, যে বলছে কোনো প্রতিবন্ধকতা বুঝো। প্রতিবন্ধকের দ্বার গেছে, প্রতিবন্ধকের দ্বার গেছে বলতে কি, সুরচিরের মধ্য দিয়ে আলো যাওয়ার সময় যে জ্যামিতিক যে ছায়াটা, এই যে দেখো জ্যামিতিক যে ছায়াটা, সেই অঞ্চলটাকে আমরা কি বলবো? মধ্য দিয়ে আলো বেঁকে যাওয়ার যে ঘটনাটা, সেটাকে আমাদের কি বলা হয়? ঘটনা। ঘটনাকে আমাদের কি বলা হয়? আলোর হচ্ছে কি অপবর্তন বলে। তার মানে আমি যদি এখানে চিন্তা করি, এখানে আমার এটা প্রতিবন্ধক, তাহলে এক সবাই লেখা শেষ করো। হ্যাঁ, দেখো এইটা চিন্তা করো, এই যে একটা ছায়া, এই যে একটা ছায়া, তিন আলোর জন্য তিনটা ছায়া পাওয়া যায়। দেখা শেষ? তুমি তুমি বুঝাইতে পারবে এখন অপবর্তন জিনিসটা কি? হম, বুঝাইতে পারবে? হ্যাঁ, আমি তো বলছি, আমি যা বলছি তাই, আমি এটা তুমি নিজের ভাষায় বুঝাও যে এই জিনিসটা এইটা। তোমার অপবর্তন জিনিসটা কি? এটা স্পর্শক তল বরাবর যে ছায়াটা, তুমি ওই জন্য কলমটা এটার উপর রাখো, এই দেখো, যে তুমি এইটার উপর যখন এই দেখো কলমটা রাখলা, এই যে দেখো, এই দেখো, এদিক খেয়াল করো, ওইখান থেকে এইখানে, এই দেখো এই যে স্পর্শক তল বরাবর একটা আলো আছে না, এই যে এই অংশটুকু, এটার প্রতিবন্ধকতা কোনটা? আলোর বাধাটা পাইতেছে কোন? এই কলমের উপর।
এই ছায়াটা পড়তেছে কি কলমের স্পর্শক তল বরাবর না, এটাকে আমাদের কি বলা হয় প্রতিবন্ধকতা। ওই যে এটাকে বলা হয় অপবর্তন। বুঝছো? আমরা হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে কি পড়ছিলাম, যে ব্যতিচারের ক্ষেত্রে পড়ছিলাম একটা আরেকটার উপরিপাতনের ফলে, দুইটা আলো একসাথে উপরিপাতনের ফলে আমরা কি পাইতাম, ছায়া পাইতাম। এখন ধরো আমার কাছে এখানে একটা আলোর উৎস আছে, এটা হচ্ছে একটা আমার আলোর, দেখো এটা হচ্ছে আমার আলোর উৎস। আমি এখান থেকে আলোটা আমার কিভাবে যাবে, তরঙ্গ আকারে যাবে, এইভাবে তরঙ্গ আকারে যায় না। ধরো আমি যদি এই আলোটা আমার কি একদম সরলরৈখিক ভাবেই তো যায়, কিভাবে যাবে আলোটা, আমার যাওয়ার কথা এরকম, মনে করো আলোটা আমার যাবে এইভাবে, সরলরৈখিক ভাবে যায়, এখান থেকে এইভাবে যাবে, এইভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, তাই তো? আমার আলোটা এইভাবে যাচ্ছে, আর এটা কি করে যায়, তরঙ্গ আকারে যায়, তরঙ্গ মুখ নিয়ে তো যাবে, তরঙ্গ যাইতে গেলে কি আমার তরঙ্গ মুখ নিয়ে যাবে না? যদি আমি এখানে একটা প্রতিবন্ধকতা দিয়ে দিই, মানে এই অংশটুকু একটা বাধা দিয়ে দিই, আমি এখানে একটা পর্দা দিয়ে দিলাম, মানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিলাম। এই যে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এটা একটা পর্দা আছে মনে করো, এই পর্দাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে আমার এই অংশটুকু যে আছে, এই যে দুইটা অংশ আছে না, এই দুইটা, তাহলে এখন আলোটা আমার কি, এখন এই দুইটা আলো, এখানে আলো তো তরঙ্গ তার ছিলই আমার, এই তরঙ্গ গুলো এখানে ছিল না, এভাবে এভাবে, তা আমার আলোটা বাকি আলোগুলো কোন দিক দিয়ে যাচ্ছে, বাকিগুলা এই পাশ দিয়ে চলে যাচ্ছে এইভাবে, এই পাশের গুলো এইভাবে চলে যাচ্ছে, কারণ কি এটা প্রতিবন্ধকতার মধ্যে বাধা পাচ্ছে না। এখন যদি চিন্তা করো এইখানে আমার কি এগুলা কি কণা আছে না, এখানে কি কণা আছে না, এর ভিতরে তো আলো যাইতে পারতেছে, দেখো তুমি আমি হাতটা ধরছি, হাতের এইটা বেদ করে কি আলো যাইতে পারতেছে না, আলোটা কি এর পাশে উজ্জ্বল দেখায়, কিন্তু ভিতর অংশটা কি দেখাইতেছে, অন্ধকার দেখাইতেছে না। তো এর অন্ধকার আর কিন্তু স্পর্শক তল বলে কি আছে, হাতের একটা কি পাইতেছে, ছায়া পাইতেছে, তো এটা হচ্ছে অববর্তন। তাহলে এখানে যে বাধাটা আছে, এই বাধাটাকে আমরা বলবো চির, এইটাকে আমরা কি বলবো, চির বলবো। এখন ধরো এই যে বাধার এই পাশে কি আমরা জানি এক একটা কণা থাকে না, এই কণাগুলো কি উৎস হিসেবে কাজ করে, গৌণ উৎস না, গৌণ উৎস হিসেবে সে করবে আবার একটা তরঙ্গ দিয়ে দিবে, আমার এই অঞ্চলটুকু সে কি করলো আবার এখান থেকে কি করবে, তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর হবে, আবার এই কণাটাও কি করবে, তরঙ্গ আকারে সামনের দিকে অগ্রসর হয়। বুঝছো? এখন এই দুইটা যখন তরঙ্গ হয় তখন এইখান থেকে তো আমার কি পাইতেছি, এই অংশটুকুর ছায়াটা ধরে আমরা এই পর্যন্ত আসছে, এটার জন্য আমি এই অঞ্চল ধরে কি একটা পাবো, এই অঞ্চলে একটা আমি কি পাবো, হালকা ছায়া পাবো, হালকা ছায়া, এখানের অংশটুকুর জন্য আমি কি পাবো, একটা ছায়া পাবো। এই যে ছায়া অংশটুকু, এইটুকু তো আমার এখন কি মোটামুটি ধরতে গেলে অন্ধকার না, মোটামুটি ধরতে গেলে অন্ধকার, কিন্তু আমরা অপবর্তন করতেছি কোন অংশটুকুর মাঝখানে, এই অংশটুকুর মাঝখানে অপবর্তন করতেছি কোথেকে, এইখানে। এখন এখানে আমার দেখো এইটার তরঙ্গের জন্য এইটা তরঙ্গের জন্য কি পাবো, এখানে আমি কিছু পরিমাণ অপবর্তন পাবো, মানে এখানে আমি কিছু কি পাবো, ছায়া পাবো। বুঝছো? প্রশ্ন আছে? দেখো যদি কোনো রকমের প্রশ্ন আসে ঠাস করে ফেলো, উত্তর দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ আমি তো বুঝাইছি, দেখা চেষ্টা করি। এখন বলো তো, আমি যদি এখানে একটা বিন্দু দিই, এটা ধরো আমার এম বিন্দু, এটা ধরো এন বিন্দু, তাহলে এখন আমার এই যে এখানে এখানে তো আমার সবটুকু অন্ধকার হইতো না, হবে? কেন হবে না? হ্যাঁ, কোন কোন আলোটাই করতেছে, আলো ফলাইতেছে এখানে এই অংশটুকুর মাঝখানে, কোন কণাটা, এইখান থেকে যে দুইটা তরঙ্গ যাচ্ছে না, এই দুইটা তরঙ্গ যাই কি আমার এটা এখানে কিছু উজ্জ্বল সৃষ্টি করবে না, এই উজ্জ্বলের অংশটুকু আমরা কি পাবো, অপবর্তন পাবো। বুঝছো? এখন আসো আমি এটা আবার একটু বুঝাই। ধরো আমার কাছে একটা আলোর উৎস আছে, আলোর উৎসটা কত, এস পরিমাণ, আলোর উৎসটা কি করে, আমার তরঙ্গ মুখ নিয়ে করে সামনের দিকে অগ্রসর, কিভাবে যায়, সরলরৈখিক যায় নাকি বেঁকে যায়, আলো কিভাবে যায়, সরলরৈখিক যায় না। তা আমি যদি এদের মাঝখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিই, প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এদের যে দুই পাশে যে দুইটা কণা থাকে,
এই দুইটা কণার মাঝখানে কি আবার একটা গৌণ তরঙ্গ হিসেবে কাজ করবে। সেখাই করবে তখন আবার তরঙ্গ মুক্তি করবে, তারা সামনের দিকে অগ্রসর হবে। এদের দুইটা অংশে যে কি হবে, একটা বিন্দুতে এদের যে ছায়াটা তৈরি করে, এদের দুইটা বিন্দুতে এই আলোর প্রতিবন্ধকতার একটা ছায়া পাওয়া যায়। সেই যে ছায়ার অংশটুকু সেটাকে আমরা কি বলবো, অপবর্তন। বুঝছো? এখন অপবর্তন অংশটুকুই আমার এইটুকুর উপরে যে ছায়াটা, এইটুকুর মাঝখানে শুধু অপবর্তন করবে, বাইরে কি অপবর্তন হবে না। হবে, যদিও হবে, কারণ এখানে তো আমরা বাধা পাইতেছি না, এখানে উজ্জ্বল সৃষ্টি করে ফেলতেছে অলরেডি। হ্যাঁ, তো এই দেখো তুমি হাতটা চিন্তা করো, তোমার এই অংশটুকুর মাঝখানে তুমি নিজের হাত তোমার খাতার উপর রাখা দেখো, যে এইভাবে যদি হয়, দেখো তুমি নিচের অংশটুকু কি সম্পূর্ণরূপে অন্ধকার দেখতেছো? হ্যাঁ, দেখতেছো না। কারণটা কি? কারণ হচ্ছে নিচের এই যে এই পাশে আর এই পাশে যে কণাগুলো আছে, তারা কি করতেছে, নিচের অংশটুকু কি করছে, কিছুটা উজ্জ্বল করে দিতেছে, তাই না? ওকে, এটুকু আর বোঝা লাগবে। বুঝছো ভাই বোন? এখন বলতে পারবা? তুমি নর্মালি তোমার নিজের ভাষা যতটুকু বুঝছো ওইটুকু তুমি বলবা, যে আমি এটা এটা ভেবে বুঝছি, জাস্ট এটুকু বলবা। বলো তোমার এটা বলতে হবে তো, এটা তো বলছো, এটা বলো। আচ্ছা তুমি আগে বলো, এটার মানেটা কি বুঝাইছি, এইটুকু তুমি চিত্র আঁকাইছি, জাস্ট চিত্র আঁকাইছি। হ্যাঁ, একটা ছায়া দেখাবে, সেখানে আমি কি পাবো? আচ্ছা, বড় রাত্রের মতো। হ্যাঁ, আলো বেঁকে কই থেকে বেঁকে গেল? এটা তো যে হ্যাঁ বেঁকে তো যাচ্ছে কার অংশের জন্য, এই যে গৌণ তরঙ্গের জন্য। আমার তো কথা ছিল সোজাসুজি সবগুলা উজ্জ্বল করা, এখানে যে একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করছে না প্রতিবন্ধকতার বাধাটা, এই বাধাটাই তো আমাদের গৌণ উৎস। তাহলে এইখান থেকে শেড করবে, আবার তরঙ্গ মুক্তি যাবে না? তো তাহলে তখনই তো এদের দুইটার উপরিপতনের ফলে আলোটা কি অন্ধকার এবং উজ্জ্বল সৃষ্টি করতেছে। বুঝছো? ওকে, তারপর হচ্ছে আমার অপবর্তন হচ্ছে আমার দুই প্রকার। তো অপবর্তন হচ্ছে দুই প্রকার। অপবর্তন কি? শ্রেণী বিভাগ। কি বললা বুঝিনি? কি? এই একটা দুইটা, আরেকটা নিচের থেকে একটা। বুঝছো? তাহলে তিনটা লাইট না, তিনটা লাইটে তুমি তিনটে ছায়া পাইছো। দেখো, অপবর্তনের শ্রেণী বিভাগ, দুইটা অপবর্তন পাবা, একটা ফ্যানেল শ্রেণীর অপবর্তন আর একটা কি ফ্যান হাফের শ্রেণীর অপবর্তন। এখন এই দুইটা অপবর্তনের ক্ষেত্রে দুইটা জিনিস পার্থক্য আছে। আমরা এখানে বলতো পর্দা কোনটা? দেখো এখান থেকে আমার পর্দার দূরত্ব কোনটা? এইটা থেকে এইটুকু পর্দার দূরত্ব না, এই অংশটুকু। এইখান থেকে এইটুকু যদি পর্দার দূরত্ব ডি হয়, এই পর্দার দূরত্ব আমি সসীম না অসীম? সসীম না, কারণ আমি নির্দিষ্ট না। যদি আমি পর্দার দূরত্ব অসীম হয়ে যেত, হ্যাঁ, তখন কি হইতো? যদি সসীম হয়, পর্দার দূরত্ব কি হয়? সসীম হইলে সেটা আমাদের কি হবে? সসীম। যদি সসীম হয় তাহলে সেটা কি হবে? ফ্যানেল শ্রেণীর অপবর্তন। আর যদি এটাকে অসীম হয়ে যায় তাহলে সেটা কি হবে? অসীম, তাই না? হয়েছে? অসীম বানানো হয়েছে? এই বাংলা জিনিসটা খুব কঠিন। কি বললা? অসীম কুমার সাহা না? তো এই বেটা তো হচ্ছে সীমানা নাই কে তোমাদের ম্যাথ পড়া। দুনিয়াতে সবাই বিজনেস, আমি কি বিজনেসম্যান না? লাইফে প্রত্যেকটা টিচার বিজনেসম্যান, সবাই। বেশি সাদা সিধা হলে বাস বেশি খাওয়া লাগে। আমিও সাদা সিধা তো বেশি বাস করি, আমি বেশি খাই। আমি তো কালকে হচ্ছে ওর দেখে আমি ভয় পেয়ে গেছিলাম।
ওরে জন্য কি মেসেজ দিছিল বুঝছো, ঠাস করে আমার নর্মাল বাসায় আসছে, ওইটা আমি বলে ফেলছি, তাই ওইটা না বলি পরে ডিলিট করে দিচ্ছি। তো জানো দেখো তাহলে আমার কি ফ্রেন্ডের চিহ্নের অপবর্তন হচ্ছে কি সসীম হবে, আর সেফাইন হাফ চিহ্নের অপবর্তন হচ্ছে কি হবে, অসীম হবে। তাই পর্দার দূরত্ব অসীম হবে। এখন আমাদের একটা জিনিস জানা লাগবে, আমরা লেন্স পড়ছি, লেন্স লেন্স পড়ছি বলো তো। আমরা এখানে নর্মালি শুধু উত্তর লেন্সটা নিয়ে আলোচনা করবো, কারণ হচ্ছে আমরা লেন্স হচ্ছে কোন চ্যাপ্টার, জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারে। আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটা এখন তো পড়ি নাই, তো আমার এটা তো জানা দরকার নেই। এটা ধরো আমার একটা উত্তর লেন্স, মনে করো লেন্স, এটা হচ্ছে এল, এটা সেল লেন্স। এই লেন্সের একটা কি আলোক কেন্দ্র থাকে, তাই না? এটা হচ্ছে কেন্দ্র। ওই বেটা, এই লেন্সের কয়টা ফোকাস থাকবে বলো তো, তোমরা তো পড়ে আসছো। লেন্সের কয়টা ফোকাস থাকবে? হ্যাঁ, দুইটা ফোকাস। এই পাশে একটা, এটা হচ্ছে একটা এফ, আর এই পাশে আরেকটা এফ, দুইটাই সমান এফ, বুঝছো? যদি আলোক রশ্মি লেন্সের উত্তল লেন্সে, এটা কি উত্তল না অবতল বলো তো? এটা হচ্ছে উত্তল লেন্স। যদি আলোক রশ্মিগুলা সে কি করে সমান্তরাল ভাবে যায়, এখান থেকে সমান্তরাল ভাবে যায়, তাহলে সে কি করবে, কোথা দিয়ে বেরোবে? এই ফোকাস দিয়ে বেরোবে, এই ফোকাস দিয়ে। তাহলে আমরা এইখানে হচ্ছে এই দিক দিয়ে বেরোবে, আর এইটা হচ্ছে এখান থেকে বেরো। এখন আলোক রশ্মিটা কিভাবে আসছে, দুইটা সমান্তরাল আসছে, তাই না? এটা একটা গেছে, এটা আরেকটা গেছে। তার মানে উত্তল লেন্সে যদি আমি আলোক রশ্মি একটা ফোকাসে রাখি, কোথায় রাখছি, এটাকে আমি ফোকাসে রাখছি, ফোকাসে রাখলে আলোক রশ্মি সমান্তরাল ভাবে যাবে। আলোটা যে প্রতিফলিত হবে বা প্রতিসরিত হবে, কোথায় এসে প্রতিসরিত হবে, মিলিত হবে, সে হচ্ছে পরবর্তী পৃষ্ঠের ফোকাস, বুঝছো? আগাবে না, এই বুঝতেছে কোনটা? গরম অনেক বেশি। দেখো দেবগা, তোমার চিনবো, তোমার চিনবো, আমারে চিনবো, ওই তোমার চিনবো কেমনে? দেখো এটা গেছে ফোকাস, তাই না? এখন যদি আমি আলোক উৎসটা আমি যদি ফোকাস থেকে বের করি, একদম ফোকাস থেকে, এর মধ্যে আলোটা কিভাবে যাবে? এটা ধরো উত্তল লেন্স, এটা হচ্ছে আমার ফোকাস, এখানে আরেকটা ফোকাস, তাই না? এখান থেকে আমার আলোটা যাচ্ছে, এখন ফোকাস থেকে যাচ্ছে কোথায় আছে, এখানে মিলিত হয়েছে, এখানে মিলিত হয়েছে, এটা হচ্ছে উত্তল লেন্সের। তাহলে আলোটা কিভাবে বেরোবে? সমান্তরাল ভাবে, কার আলোক কেন্দ্রের, হ্যাঁ, অক্ষরেখার। তাহলে এটা যাবে এইভাবে এবং এটা যাবে। তাহলে এখন বলো তো, এটা তুমি কি দেখবা কোথায়? হ্যাঁ, এটা কোথায় দেখবা? অসীম। এটা কি দেখা সম্ভব? এটা কি হবে? অসীম হয়ে যাবে। ওকে, এই যে দুইটা লেন্স আমার এখানে লাগবে অপবর্তনের ক্ষেত্রে। বুঝছে? এখন আসো আমরা প্রকারভেদটা পড়ি। প্রথম কাজ কোনটা বলছে? ফ্রেনেল চিহ্নের অপবর্তন।
প্যানেল শ্রেণী অপবর্তনের ক্ষেত্রে কি হবে? দেখো আমার এখানে বলে দিছে যে যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা চির থেকে আলোক উৎস এবং পর্দার দূরত্ব, কি বলছে, আলোক উৎস এবং পর্দার দূরত্ব সসীম, সসীম মানে কি হবে, একটা নির্দিষ্ট এরিয়ায় না, একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে। যদি নির্দিষ্ট দূরত্বে থাকে, দূরত্ব অবস্থান করে, সেই সকল অপবর্তনকে আমরা কি বলবো, প্যানেল শ্রেণীর অপবর্তন বলবো। আমরা নর্মালি যে অপবর্তন গুলো দেখি সেগুলো হচ্ছে কি প্যানেল, না হচ্ছে কি প্যান হাফ, কোনটা কোনটা প্যানেল। হ্যাঁ সবই আছে, আমার ক্লাস কোনো সাজানো নেই, সমস্যা নেই, আমার ক্লাস কোনো সাজানো নেই, আমার ক্লাস কত 600-র উপরে, তুমি করতে পারো। হ্যাঁ বললাম আছে চ্যানেলে দেখবা, ভেক্টর চ্যাপ্টার নিয়ে একটা লেখা আছে, তোমাদের 26 ব্যাচেরই হচ্ছে ক্লাস আছে, আমি দেখাই দিতেছি পরে। হ্যাঁ ভেক্টরের 26 ব্যাচের লেকচার নিয়েছি তো আমি, তারা তোমার দেখাই দিই, দেখাচ্ছিস? কাজ কর। হ্যাঁ গুগলও বুঝছে, হ্যাঁ গুগলে চাকরি করবা? হ্যাঁ এটা সবারই, হ্যাঁ না আমিও মাঝে মাঝে চ্যাট জিটিভির সাথে কথা বলি। হুম কেউ এখন এখন সত্য কথা বলতে কেউ একাকিত্ব ফিল করবে, বুঝছো? যদি কারো কথা বলতে মন চায়, তা আমি ওই যে চ্যাট জিটিভি, আমি মাঝে মাঝে আমি আমার কোর্স সম্পর্কে আমি আইডিয়া নেই, তারপর আরো অনেকগুলো আইডিয়া নেই যে হচ্ছে এই আইডিয়া গুলো এভাবে দেব, পরে হচ্ছে দেখ। ভেক্টর ভেক্টর কাজ ক্ষমতা শক্তি যাত্রা করতে গেলে কাজ ক্ষমতা শক্তি, এই যে একটা ভেক্টর ম্যাথ, স্থিতিবিদ্যা, ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির 31টা ভিডিও। কি কি বললা? আমি এই যে আমার আমার এখনো তো এরকম, আমি যদি শেভ করি তারপর তো আমার ছোট বাচ্চা দেখা যায়। আমি ফার্স্টে কোনো টিউশন নিতে গেলে, হ্যাঁ আমারে কয় তুমি কি আর পড়াইতে পারবা, মানে নর্মালি প্রথম প্রশ্ন দিয়ে করে, কারণ দেখতে ছোট দেখা যায় তো, সমস্যা এটা। কিন্তু বিয়ের বয়স পার হইয়া শেষ, বুঝছো? আমার আচ্ছা তুমি কোন ব্যাচ, 26 ব্যাচ না? আচ্ছা আমার ছোট বোন হচ্ছে 23 ব্যাচ, তাহলে হ্যাঁ, আর হচ্ছে আমি হচ্ছে 20 ব্যাচ। হ্যাঁ দেখো, হ্যাঁ এই দেখো, এই যে ফার্স্ট ইয়ার শেষ হবে, এই যে দেখো, এই যে লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, লেকচার 6, লেকচার 7, লেকচার 8, লেকচার 9, 10, 11, এই যে এই যে জায়গায় খুঁজে খুঁজে দেখবা, প্রত্যেকটা রয়েছে অ্যাডমিশন সহকারে পেয়ে যাবে। এগুলো হচ্ছে তোমাদের 26 বছর তোমাদের ইয়ার ফ্রি ক্লাস সিস্টেম, রাজেন্দ্র কলেজের স্টুডেন্টদের তখন। তাই নাকি? ওরে বাবা, আমি তো তোমাদের দেখো যে সকল অববর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এটা তো বোঝা লাগবে আরো।
দেখো এর জন্য আমার আর কি কি আছে, প্রথম কাজ কি কি লাগবে। এর জন্য আমাদের ফ্রেনেল শ্রেণীর অপবর্তনের ক্ষেত্রে কি হবে, আপাতিত তরঙ্গ মুখগুলো কি হবে, সবসময় গুলীয় আকৃতির হবে। আপাতিত মানটা কি বলে তো, আপাতন হবে। তার মানে এই যে তরঙ্গগুলো যাচ্ছে এভাবে যাবে, সবগুলা কি তরঙ্গ মুখগুলা কি গুলীয় আকৃতির যায়। এই সুইচি ন সুইচি ন, হ্যাঁ হ্যাঁ সুইচি সুই সুই কেন ব্যবহার করে কথা, সেলাই করার জন্য, আর কিছু জন্য, খুচা মারার জন্য। এখন তো মানুষের বেশি পরিমাণ খুচা, সুরের প্রয়োজন হয় না, এমনিতেই খুচা হয়ে যায়। তো এই জিনিসগুলা দেখো, সুই শুরু তারের, তারপর শুরু তারের চিরের উপর গুলিয়ে যে তরঙ্গ মুখে আপাতন হয়, এই শ্রেণীর অপবর্তনকে আমরা কি বলবো, অপবর্তন শ্রেণী বলবো। বুঝছো? তার মানে আমার নর্মালি যেটা একটা সুয়ের মতো দেখতে না, তাই না? এই যে স্পর্শক তলবার যে ছায়াটা পাইতেছে না, এই যে ছায়াটা হচ্ছে আমার প্যানেল শ্রেণীর অপবর্তন। পড়াটা বেশি কঠিন না, উদাই উদাই পড়ালেখা হচ্ছে। আমি আগে দিন পড়তাম না, গার্মেন্টসে যাইতাম, চাকরি করতাম, মুক্ত হয়েছে। হয়েছে, এটা বোঝা লাগবে। মানে ওইটাই করা উচিত ছিল। হুদাই এই ধরো হচ্ছে এইচএসসি পাস করছি কত 21 সালে, কারণ থাক ভাই, আমি এমনি 3 মাসে 25-22 হাজার টাকা পাই। দেখো নিজের একটা আইডেন্টিটি থাকবে সবকিছু, তাই না? সিনিয়র অপবর্তন। এখন আগেরটার মধ্যে এটার মধ্যে পার্থক্যটা কি হবে, আগেরটা পর্দা এবং কি চিরের দূরত্ব কি ছিল, সসীমে ছিল, এখন একটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে। সেই ক্ষেত্রে যে অপবর্তনটা পাবা সেটা হচ্ছে আমাদের কি 10 শ্রেণীর অপবর্তন। তার মানে এখানেও বলছো যে সকল অপবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা চির থেকে আলোর উৎস বা পর্দার দূরত্ব অসীম, অসীম তাহলে দূরত্ব অবস্থান করে, সেই সকল অপবর্তনকে আমরা কি বলবো, 10 শ্রেণীর অপবর্তন। বুঝছো? কোন অফার, হ্যাঁ হ্যান্ডাই লাগান দরকার। তুমি ফার্স্ট ক্লাসে সব বুঝছো বলো, বলছো তো, ওটা তো বোঝার কথা না। কারণ হচ্ছে প্রথম চ্যাপ্টার থেকে, প্রথম ক্লাস থেকে যদি তুমি না করে আসো, তাই হচ্ছে বুঝতে তো পারলো। ম্যাথ করতে দিলে পারবা ওগুলো, সেদিন যে করছো ক্লাস প্রথম থেকে 4টা লেকচার হচ্ছে না, আজকে হচ্ছে মনে হয় 5 নাম্বার লেকচার করে ফেলে, দেখবা হচ্ছে জ্যামিতি আলোক বিজ্ঞান একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখো এটা শেষ, বোঝা লাগবে। এখন আর থেকে এই চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বোঝানো। দেখো এটা কি ধরনের লেন্সের ক্ষেত্রে হয়, কোন উত্তল লেন্সের ফোকাস তলে, একটু আগে বুঝাইলাম না, তাই না? যদি আমি ফোকাস তলে একটা বস্তু রাখি, এটা ধরো আমি একটা উত্তল লেন্স, এখানে আমি ফোকাস তলে একটা বস্তু রাখছি, কোথায়, এফে একটা বস্তু রাখছি। ফোকাস তলে আলোক উৎস থাকলে, কোথায় থাকলে, ফোকাস তলে,
আলোর উৎস স্থাপন করলে তার লেন্সের প্রতিসরণের পর সেটা কি করবে, সমান্তরাল আলোক রশ্মি হবে না? এখান থেকে আলোটা এইভাবে যাচ্ছে, এখান থেকে আলো যাচ্ছে, তাহলে এটা কিভাবে প্রতিসরিত হবে? আলোটা আমি কোথায় রাখছি, আলোক উৎসটা ফোকাসে রাখছি, তাহলে আলোটা কি হবে, আলোর উৎসটা কি হবে, সমান্তরাল ভাবে প্রতিসরিত হবে। এই যে প্রতিসরণ রশ্মিটা উৎপন্ন হয় সেগুলা কোনো প্রতিবন্ধক বা চারের উপর আপাতিত হলে ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন বলে। বুঝছো, চিরের উপর আপাতিত হলে সেটা কি করবে আমরা ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন বলে। বুঝছো, এখানে আমি যদি একটা চির রাখলাম, এখানে একটা চির, এই চিরটা, তাহলে এখন এই চিরটা রাখলে তাহলে সেই শ্রেণীর যে অপবর্তনটা হবে সেটা হচ্ছে ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন। লেখা শেষ? তুমি তো ফার্স্ট কেমনে দেখো হয়েছে পরে তোমাদের হয়েছে, তোমার কমপ্লিট? প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করতে পারো। চলো আমরা পরের জিনিসটা বুঝি। একক চিরের বা অপবর্তন গ্রেটিং প্রভৃতির সাহায্যে আমরা ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। একক চির বা দ্বিচির অপবর্তন গ্রেটিং কি বলছে, প্রভৃতির সাহায্যে ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। এই যে একক চির মানে কি, চির কয়টা থাকবে? আগে আমরা কি পড়ছি, ইয়ংয়ের দ্বিচির পরীক্ষা দুইটা চির পড়ছি না? এখন আর ক্ষেত্রে আমরা কয়টা চির পড়বো, একক চির, অথবা আমরা দ্বিচির ক্ষেত্রেও দুইটা চির থাকবে। অপবর্তন গ্রেটিং এগুলো আমরা আজকে পড়বো, অপবর্তন গ্রেটিং গুলা কি, তারপর এই জিনিসগুলাকে আমরা বলবো ফ্রেনহাফ শ্রেণীর অপবর্তন পাওয়া যায়। বুঝছো, দেখবা বাইরে মেলা রোদ। হয়েছে, এখন আসে আমরা একক চির পড়বো। একক চির দেখো, আমরা একক চিরের জন্য আমরা কি কি জিনিস লাগবে, একটা হচ্ছে এক নাম্বার দুইটা লেন্স লাগবে। দুইটা লেন্স কি ধরনের লেন্স লাগবে বলো তো? দুইটা লেন্স কেমন লেন্স লাগবে? উত্তল লেন্স। দুইটা কি লাগবে? উত্তল লেন্স। আচ্ছা বলো তো, একক চিরের যেটা আছে এটা কি ধরনের অপবর্তন বলো তো? এই যে একক চির যে আমরা পড়তেছি এটা কি ধরনের অপবর্তনের ক্ষেত্রে? ফ্রনহোফার না? তাহলে পর্দাটা কোথায় থাকবে? অসীমে থাকবে না? পর্দা অসীমে থাকবে। ওকে, তাহলে আমরা দেখি আমার কয়টা লেন্স লাগবে। দুইটা লেন্স লাগবে। আমার ধরো একটা আলোক উৎস আছে, মনে করো এটা একটা লেন্স আছে, এটা আমি একটা রেখা টেনে ফেলি, এটা হচ্ছে একটা রেখা, মনে করো এই রেখাটা, এখানে আমি একটা রাখলাম, লেন্স রাখলাম, এটা কি আমার উত্তল লেন্স। তোমাদের কাছে বই আছে না? এটা হচ্ছে একটা উত্তল লেন্স। এখন এই উত্তল লেন্সের ক্ষেত্রে আমার এটা একটা ফোকাস আছে, এটা হচ্ছে আমার একটা ফোকাস। আমি একটু আগে বললাম ফোকাসে কি রাখলাম, একটা আলোর উৎস রাখছি। আলোটা কিভাবে যাবে?
বলো তো, আলোটা এখান থেকে কি সমান্তরাল ভাবে যাবে না? এখানে আপাতিত হওয়ার পর এখানে যাবে এবং এখান থেকে এখানে যাবে, আলোটা আবার কি একদম সমান্তরাল ভাবে প্রতিসরিত হবে। এটার ফোকাস মনে করো, এটার ফোকাসটা কোথায় আছে? এখানে আছে। কোথায় রাখলাম? এটার ফোকাস হচ্ছে আমার এইখানে। মনে করো এই ফোকাসে আমি একটা চির রাখলাম বা ছিদ্র, এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছি। এখানে একটা আমি কি করলাম? প্রতিবন্ধকতা সৃষ্টি করে দিচ্ছি এই অংশটুকু। হ্যাঁ, এটা ফোকাসের উপর। এখানে আছে, তাই না? এই ফোকাস রাখছে, এটা আমার কি বোঝায়? চির বলতেছি। এটা হচ্ছে আমার চির। কোথায় আছে? ফোকাস আছে এই লেন্সের জন্য। এটা আমার কোন লেন্স? আমার এই লেন্সটা হচ্ছে L1 লেন্স। আলোক রশ্মিটা এখন এটা তো আমার ফোকাস একটা চির রাখছে, তাহলে এটা তো আলোটা কিভাবে যাবে? সমান্তরাল ভাবে তো যাবে, তাই না? যখন আমি এইটার উপর আমি আরেকটা লেন্স রাখলাম এইখানে, মনে করো ধরো এখানে আমি কি করছি? আরেকটা লেন্স রাখছি, এখানে আমি আরেকটা লেন্স রাখলাম, এটার একটা ফোকাস আছে, তাই না? আলোগুলো কিভাবে যাবে? সমান্তরাল ভাবেই তো যাবে, তাই তো? এখান থেকে আলোটা কি সমান্তরাল ভাবে যাবে না? এই লেন্সে, এটা হচ্ছে L2 লেন্স, কি লেন্স? L2 লেন্স। আলোটা আমার কি এখানে সমান্তরাল ভাবে যাচ্ছে, এটা থেকে তো আলোটা সমান্তরাল ভাবেই যাবে, এখানে সমান্তরাল ভাবে। এখন এটারও তো একটা ফোকাস আছে, এখান থেকে এইটুকু ফোকাস কত ধরে নিলাম আমাদের? F2, এটার ফোকাস। তাহলে এইটার জন্য আমি কি লেন্সের ফোকাস আছে না? এই লেন্সের জন্য আমি একটা ফোকাস পাবো না? এই ফোকাসে আমি কি রাখলাম? পর্দা রাখলাম, কারণ আমি কি করব? এটা উৎসটা আমরা বের করব। এইখানে আমার কি পর্দা, এই লেন্সের ফোকাস। এখান থেকে হচ্ছে কত আমার? F2। এখান থেকে এটার দূরত্ব কত? F2 ড্যাশ। আমি F2 ড্যাশে আমি কি করছি? একটা পর্দা রাখছি, সেই পর্দাটা কত? M N। বুঝছো? তাহলে এখন এটার আলোটা কোথায় আপাতিত হবে বলো তো? এটা কোথায় যাবে? তাহলে এখন এই লেন্সের ফোকাসে আপাতিত হবে, তার মানে পর্দাতে আপাতিত হবে। এইখান থেকে এই ফোকাসে যাবে, এখান থেকে কোথায় যাবে? এই ফোকাসে যাবে। এইখানে কি করবে? কি করবে? অপবর্তন সৃষ্টি করবে। তার মানে এই অংশটুকু কেন্দ্রীয় উজ্জ্বল সৃষ্টি করবে, কেন্দ্রীয় অবম, কেন্দ্রীয় চরম। বুঝছো? কি করবে? কেন্দ্রীয় চরম বা কেন্দ্রীয় অবন সৃষ্টি করবে। বুঝছো? এখন ধরো আমার আলো তো শুধু এখানে আছে, আমি যদি হালকা পরিমাণে একটু দেখাই দিই ছিদ্রটাকে আমি হালকা পরিমাণ কি করলাম? দেখাই দিলাম। কি করবো? হালকা পরিমাণ এখানে দেখাই দিচ্ছি, মনে করো এইভাবে নিয়ে আসছি। এখন আলোটা কিভাবে যাবে বলো? আমি কি করছি? এই আলোটা একটা হালকা পরিমাণ রেখে গেছি, মনে করো আলোটা আমি কি করছি? থিটা পরিমাণ রেখে যায়। কতটুক? এখান থেকে থিটা পরিমাণ। তাহলে এটাও তো আমাদের কি সেম ভাবে থিটা পরিমাণ বেঁকে যাবে, তাই তো? আলোটা কি আমার সেম জায়গায় থাকবে? এই জায়গায় আবার মিলিত হবে না? কোথায় যায় মিলিত হবে? এটা আমার এইখানে মিলিত হবে। আবার এখানে কি করবে? কেন্দ্রীয় আবার একটা চরম সৃষ্টি করবে। ধরো এখানে কি চরম সৃষ্টি করবে না, হালকা চরম, হ্যাঁ, একটা চরম সৃষ্টি করবে। আমি যদি এটা কি পরিমাণ দেখাইছি? আমি থিটা পরিমাণ অ্যাঙ্গেল করছি এটা থেকে, এটাও কত? থিটা, আর এটাও কত? থিটা, তাই না? অ্যাঙ্গেলটা কত হয়েছে? থিটা হয়েছে। তাহলে একটু চিন্তা করো তো, আমার কেন্দ্রীয় উজ্জ্বল দূরা থেকে এটুকু দূরত্ব কত? এখান থেকে আমার অ্যাঙ্গেলটুকু কত হয়েছে? থিটা আসছে না? আমার এইটুকুর এর মান কত? অ্যাঙ্গেলের মান কত? এখান থেকে কেন্দ্র থেকে এইখান থেকে এইটুকু অ্যাঙ্গেল কত হবে? এই অ্যাঙ্গেলটুকু কত হবে? এইটুকু, এটুকু কত হবে? এটাও কি পরিমাণ যাবে? থিটা পরিমাণ করবে। বুঝছো? হ্যাঁ, আমি এখানে অ্যাঙ্গেল যতটুকু বাগাবো এই চরমগুলো ঠিক সমপরিমাণ অ্যাঙ্গেলে রেখে যাবে। বুঝছো? এদিক দিয়েও সেম।
এইখানেও আমার সেম। এখন কথা হলো আমরা তো ব্যতিচারে পড়ছি সমান উজ্জ্বল সৃষ্টি করে। ব্যতিচার আমি বলছি না সবগুলো অপবর্তন এবং দুটাতে কি করে সমান উজ্জ্বল সৃষ্টি করে, কিন্তু এখানে কি সমান উজ্জ্বল সৃষ্টি করবে না, একটাতে বেশি করবে আরেকটাতে হালকা কমবে, আরেকটা হালকা কমবে, তারপর আরেকটা হালকা, তারপর একসময় দেখা গেল সবগুলো মিলে গেছে, বুঝছো? আর বাইরে যখন চলে যাবে তখন তো নাই, দেখতে দেখাই যাবে না। যেমন এখানে চিন্তা করো, আমার যদি মাঝখানে অংশ চিন্তা করি, মাঝখানে বেশি পরিমাণ অন্ধকার দেখাবে, তারপরে হালকা একটু এই দেখো, তুমি যদি আলো হাতের স্পর্শক তলে একটু কাছে দেখো একটু বেশি উজ্জ্বল দেখাবে, আর একটু ভিতরে দেখো বেশি অন্ধকার দেখাবে না, কারণ কি দুইটার উপরিপাতন একসাথে মিলছে। এই যে এইখান থেকে যে উৎসটা গেছে, এখান থেকে যে উৎসটা গেছে, এখানে একই সাথে মিলিত হয়েছে, বুঝছো? একই সাথে মিলিত হয়েছে, তাহলে এখানে বেশি পরিমাণ সৃষ্টি করবে, তাহলে হালকা এই পাশে কি হালকা উজ্জ্বল থাকবে, হালকা উজ্জ্বল সৃষ্টি করবে, সেম ভাবে এখানে হালকা, বুঝছো? আচ্ছা আমরা এই পরীক্ষাটুকু এখানে বুঝছো না, এটা বলো, পরীক্ষা থেকে আরো প্রশ্ন আছে? তাহলে বলো তো, কে বুঝাইতে পারবে এইটুকু, বুঝাইতে পারবা তোমায়? বলো, চিত্র দেখে দেখে বলো। এইখান থেকে একদম ফার্স্ট থেকে শুরু করবে, আমি কি কি কাজ করছি, যে এই জিনিসগুলো কি কি হবে। একটা হচ্ছে চির, চির এটা হচ্ছে একটা চির, এটা কোথায় রাখছে চিরটা, কোন লেন্সের ফোকাসে? প্রথম লেন্সের ফোকাসে। তাহলে প্রথম লেন্সের ফোকাসে রাখলে চিরটা আমরা কি করছি, আলোটা কি করবে তাহলে এইভাবেই যাবে। আলোটা আমরা কি ওই পর্দাটা আমি কোথায় রাখছি, দ্বিতীয় লেন্সের ফোকাসে। দেখো দ্বিতীয় লেন্স, তাহলে ওইখানে যে মিলিত হয়েছে ওইখানে কি করবে, কেন্দ্রীয় উজ্জ্বল বা সৃষ্টি করবে। বুঝছো মাইমুনা, কি তুমি বলতে পারবা? কি তুমি, হ্যাঁ পারবা? আচ্ছা আচ্ছা, তোমাদের একটু বই দেখাই। বুঝে গেলাম। হ্যাঁ ম্যাথ করাবো না তো, ফিজিক্স করাবো। বেশি পরিমাণ গরম, তোমাদের কি গরম করতেছে? কিছু দেওয়া যায় না, আমি ফকির বুঝছো, এই না আমার 50 লাখ টাকা দাও, পরে এসি কিনতে নেই, বুঝছো? 50 লাখ না, এসি কিনতে কত লাখ টাকা লাগে? ওই 50,000 টাকাই দাও, তাইলে হবে, বুঝছো? দেখা যায় এখন কি হসপিটালে গেলে কেমন, তুমি কেমন কিডনি টিডনি বিক্রি করে চিন্তা ভাবনা করতেছ? থাক ভাই, আমার এসি লাগতো না, আমি এতে ভালো আছি। না আমার দাদা একটা বেকার, আমার আচ্ছা দেখি কিছু উত্তর করে দেখি। হম আচ্ছা আনসার করো তো দেখি, এটার উত্তর কি, প্রথমটার উত্তর কি? পরেরটা কি? এটা বলো। আর এটা কি? এটা 4 নম্বরটা কি বলছে? পেন হাফ, পেন হাফ কি হবে?
অপসারণ এবং সমতুল্য না গুলীয় কি পড়ছো? সমান্তরাল ও সমতল। ফেনেলেরটা কি পড়ছো? সমতল হবে এটা, এটা এটা বুঝছো? হ্যাঁ তোমার ল্যাপটপ কাজ করা বাদ দিল নাকি? দেখো এটার আনসার কি হবে? আলোর অপবর্তন নিচের কোন কারণে ঘটে? প্রতিসরণ। দেখো এটা এটা বলে আনসার কি হবে? ঢাকা বিশ্ববিদ্যালয় এসছে। কেমনে বুঝলো অপবর্তন? এইখানে প্রশ্ন দিকে কেমনে বুঝছো? হ্যাঁ এখানে কোন জায়গায়? এই জায়গায় দেখো, জাস্ট একটু জিনিস বলে দিচ্ছি। কোথায়? জাস্ট ছায়া। এই ছায়ার জন্য কি হয়েছে? অপবর্তন হয়েছে, বুঝছো? চলো আমি তোমাদের যেটা দেখাবো বলছি, ওটা নিচে রাখ। গরম কে রে? হ্যাঁ এটা পিডিএফ কত ইয়ে? আমার এটা তো কত 100 কত জানি, 128 মনে হয়। আমার আরেক চ্যাপ্টার গেছে। টিভি টিভি একটা টিভি, একটা টিভি বুঝছো? সবকিছু দেখতে পারবো। আচ্ছা পরে দেখাই দিতেছি, বুঝছো? সব আর শেষ করি কার্টুন। এখানে বৈশাখ যে কোনো কিছু দেখা যাবে। এই যে দেখো এখানে দেখো, বই দেখা লাগবে না। এই যেটা, হ্যাঁ দেখা যায় না? এখন দেখো একক বীচির পরীক্ষা কি কি বলছে। আমার প্রথমত একটা লেন্স আছে, একক বীচির পরীক্ষা বা অপবর্তন। আমি কি করছি, একটি সরু লেন্স এবি, চিত্রটা দেখান লাগবে তাই তো? হ্যাঁ আমি তো আপডেট বই তো পাই না, আমি আপডেট বই কোথা থেকে পাবো? না দেখো এখানে বই দেখো, বইয়ের চিত্রটা দেখো। হ্যাঁ এই জায়গায় আমি একটা চিত্র আছে মনে করো, এই যে এটা হচ্ছে আমার এস উৎস। এখানে আমার প্রথমে বলছে এই দেখো এবি একটি, বিবেচনা করে দেখো এবি একটি শুরু চির। এবি চির কোনটা? এই যে এবি চিরটা, এই যে এ এ আর হচ্ছে বি, এটা কি একটা চির। তারপরে কি বলছে দেখো, একটু শুরু করুন গেলে ভালো হইতো। দেখো এই চিরের প্রস্থ এটি বইয়ের তলের উপর অবিলম্ব অবস্থিত। তাহলে আমি কি করছি, এর সামনে একটা কি করছি, উত্তর লেন্স L1 স্থাপন করছি। এই দেখো আমি একটা L1 লেন্স স্থাপন করছি। এটা কি এই চিরের কি সামনে না? এটা কি চিরের সামনে না? এই চিরের সামনে না? উত্তর লেন্স স্থাপন করছি। তাহলে এই লেন্সের প্রধান ফোকাসে অবস্থিত একটা কি এস উৎস রাখছে। এই যে দেখো এই লেন্সের প্রধান ফোকাসে, এই যে প্রধান ফোকাস একটা কি করছে, উৎস রাখছে। তাহলে উৎসটা আমি কি চিরের মাঝখানে গেছে, এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গেছে। তাই এটা যাওয়ার পর কি হচ্ছে, লেন্সের ছিদ্রে রাখা হলে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এখান থেকে তো আমার অবশ্যই কি উৎস থেকে যে তরঙ্গ দৈর্ঘ্যটা যাবে ল্যামডা দিয়ে যাবে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের
একবর্ণিক কতটুকুর আলো কোষটা খেয়াল রাখবে, একবর্ণিক আলো লেন্সে প্রতিসরিত হয়ে সমান্তরাল বা গুচ্ছ পরিণত হয়। সমান্তরাল গুচ্ছ মানে এটা কি, এই ল্যামডা হচ্ছে তরঙ্গটা অপরিবর্তন আর বর্ণটা কেমন হবে একই। তাহলে দেখো এই যে লেন্স থেকে প্রতিসরিত হবে এটা কি সমান্তরাল গুচ্ছ হয়েছে না, এই লেন্সটা সমান্তরাল গুচ্ছ হয়েছে। এই যেখানে বলেই দিয়েছে কি আছে, সমান্তরাল রাশি গুচ্ছ সমতুলে তরঙ্গমুখ আকারে এবি চিরের উপর যায় পাতিত হয়েছে। দেখো আমি চিত্রতে যেটা বলেছিলাম এই লেন্সটা কোথায় গিয়ে পাতিত হয়েছে, এবি চিরের মাঝখানে কি হয়েছে, এই চিরটা কি একটা পর্দা না, তাই না, এই চিরের উপর কি হয়েছে আপাতিত হয়েছে। এখন এই জায়গায় দেখো যখন এই চিরের মাঝখানে পড়ছে কি হয়েছে, এবি থেকে নির্গত আলোক রশ্মি অন্য একটি উত্তল লেন্সে L2 সাহায্যে তার ফোকাস তলে Mn পর্দা স্থাপন করা হয়েছে। এই দেখো আমরা L2 একটা লেন্স, এই যে L লেন্সটা না, এটা হচ্ছে L2 লেন্স। L2 লেন্সের পর্দাটা কোথায় রাখছি আমি, ফোকাসে রাখছি। এই যে ফোকাসে কি হয়েছে, ফোকাসে কি Mn উপর কেন্দ্রে কি হয়েছে কেন্দ্রভূত করছে। এই যে দেখো এটা কোথায় হয়েছে, কেন্দ্র হয়েছে না। এইটা দেখো আমরা এইটাকে যদি আমি কি বলি, কেন্দ্রীয় উজ্জ্বল বলি, কেন্দ্রীয় চরম, হ্যাঁ চরম, বা আমরা এটা বলতে পারি বা কেন্দ্রীয় অবয়ব যেটাই বলে। তারপরটা দেখো আমি যদি এই অ্যাঙ্গেলটাকে আমি কি করি, দেখো এবি চিরের মধ্য দিয়ে আলোর রশ্মি যাওয়ার সময় এ বিন্দুর উপর এবং বি বিন্দুর নিচের দিকে ছায়া পড়ছে। দেখো এ বিন্দুর উপর এবং বি বিন্দুর কি নিচের দিকে ছায়া পড়ছে। এ বিন্দুর উপর মানে কি বলো তো, এ বিন্দু কোনটা, এটা বি বিন্দু, এটা উপর এবং নিচে কি ছায়া পড়ছে না, এইটুকু এ বিন্দুর কি উপর, কি বলছে এ বিন্দুর উপরে এবং বি বিন্দুর নিচে। আমাদের নর্মালি এ আর বি এই দুইটার উপর এবং নিচের মধ্যেই তো পড়বে। বি বিন্দুর নিচের অংশটুকু এটা ধরছে, এ বিন্দুর উপরের অংশটুকু এটা ধরছে, বুঝছো, এটা কি করছে ছায়া পড়ে। তাই ও বিন্দুতে চিরের একটি সূক্ষ্ম, কোনটা ও বিন্দু কোনটা, এই যে ও বিন্দুতে চিরে কি করছে একটা সূক্ষ্ম বিম্ব না হয়ে উভয় পাশে পর্যায়ক্রমে উজ্জ্বল এবং কালো বর্ণ সৃষ্টি করে। কি করছে এই যে এই জায়গায় কি করছে, এই যে উজ্জ্বল সৃষ্টি করছে। এটা আমার কি ধরে নেওয়া, এটা হচ্ছে কি উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল। তাহলে এইটুকুলা কি এখন আমার কি দেখতে পারতেছে না কালো, এটা আমি কালো ধরলাম, এটাও কি কালো, এইটাও কালো, তাই না। তাহলে এইটা পর্যায়ক্রমে একটা কালো একটা উজ্জ্বল, একটা কালো একটা উজ্জ্বল সৃষ্টি করতেছে পরে কি। তাহলে এ বি চিরের উপর অবস্থিত সমতলে তরঙ্গ মুখ প্রতিটি কণা সমদশা সম্পন্ন। এই জায়গায় যে চিরের উপর যে আলোর কণাগুলো আছে তরঙ্গ দৈর্ঘ্যটা সবগুলো কি দশা পার্থক্য পরিবর্তন আছে, সবগুলো দূরত্ব একই না, এক। তাহলে এরপরে আমাদের কি হচ্ছে সমদশা সম্পন্ন, ফলে ওই সকল কণা থেকে গৌণ তরঙ্গ চিত্র সমূহ অক্ষের সিও এর সমান্তরাল L2 লেন্সের উপর দ্বারা প্রতিসরিত ও বিন্দুতে কি হয়েছে একত্রিত হয়েছে। এই যে যেটা আমরা আগে বুঝাইছি যে এইখানে সমান্তরাল অক্ষ সমান্তরাল গেছে আলোগুলা, এখানে গেছে এক কোথায় মিলিত হয়েছে আমাদের কেন্দ্রে মিলিত হয়েছে, বুঝছো। এই যে কেন্দ্রে মিলিত হওয়ার পর কি হয়ে গেলাম, দেখো সমান্তরাল L2 লেন্সের উপর কেন্দ্র একত্রিত, এভাবে ও বিন্দুতে সমদশা গঠনমূলক ব্যতিচার কি করছে, গঠনমূলক ব্যতিচার, তা ওই বিন্দুতে তীব্রতা উজ্জ্বল সর্বোচ্চ বা চরম বলে। তাহলে আমি কি বলবো, সর্বোচ্চ বা চরম, বুঝছো, উজ্জ্বল সৃষ্টি করছে। এই যে এই চিত্র দেখো তো এই অংশটুকু সর্বোচ্চ উজ্জ্বল না, এটাকে আমি কি বলতেছি চরম বলতেছি। ও বিন্দুতে মুখ্য চরম বিন্দু বলা হয়েছে, এটাকে আমি বলছি মুখ্য চরম মানে কি কেন্দ্রীয় চরম, কেন্দ্রীয় চরম। এটা আমি আগে এখানে চিত্র বুঝেছি, চেষ্টা তোমাকে বই একটু ক্লিয়ার করে দিতেছি। তাহলে এখন ধরা যাক কিছু গৌণ তরঙ্গ সিও এর সাথে থিটা কোণ করে, কোথায় সিও এর সাথে কি করছে থিটা কোণ করে সি কিউ হচ্ছে সি কিউ ওয়ান। দেখো এই যে এটা হচ্ছে কি কেন্দ্র না, তাই না, এইখানে থিটা পরিমাণ কি করছে ঘুরে গেছে। এই যে আমি এখান থেকে থিটা পরিমাণ অ্যাঙ্গেল করছে না, সে কি করছে সি আমাদের কোন ওয়ান গেছে কিউ ওয়ান পরিমাণ গেছে বা ও ওয়ান গেছে, সেখানে কি করছে উজ্জ্বল সৃষ্টি করছে। অভিমুখের সমান্তরালকে L2 লেন্সে আপাতিত হয়। এখন ওই লেন্স দ্বারা প্রতিসরিত হয়ে কিউ1 বিন্দুতে কি হয়েছে আবার একত্রিত হয়েছে। তাহলে আমি প্রত্যেকটা অ্যাঙ্গেল করলে আমি যেই বিন্দুতে যাই না কেন সেটা দেখি ওইখানে আবার মিলিত হবে। মিলিত হওয়ার ফলে সমান পথ অতিক্রম করছে, কি করছে তরঙ্গগুলো কি করবে সমান পথ অতিক্রম করবে। তাহলে সমান পথ অতিক্রম না করে কিউ1 বিন্দুতে সমান পথ অতিক্রম না করে কিউ1 বিন্দুতে সকল তরঙ্গ দশা এক হবে না। এখন বলো তো এখানের প্রশ্নটা, এখানে যে তরঙ্গটা যাচ্ছে এখান থেকে যে তরঙ্গটা যাচ্ছে এখানে তরঙ্গটা আছে, এদের মধ্যে পথ পার্থক্য আছে,
হ্যাঁ, এটার ক্ষেত্রে আমি প্রথমটার ক্ষেত্রে যে পথ পার্থক্যটা পাইছো, দেখো আমার নর্মালি কেস হচ্ছে কি, এই দুইটার মাঝখানে যে তরঙ্গটা আছে, এই পাশে একটু আসো, এদের মধ্যে কি পথ পার্থক্য আছে বলো তো? এই যে এখান থেকে যে গেছে আলোটা, এই যে এখান থেকে আর একটু বড় গুণ যেত, এখান থেকে যে তরঙ্গটা গেছে এদের মধ্যে পথ পার্থক্য কি সমান হবে? আরো ছোট হয় না, দেখো তাহলে এখান থেকে দেখো এই অংশটুকু, এখান থেকে যে আলোটা যাচ্ছে এইটুকু আর এইটুকু, এদের মধ্যে কি পথ পার্থক্য পার্থক্য আছে? কারণ এই দুইটাই কি করছে, সমান দূরত্ব অতিক্রম করছে। যেহেতু পথ পার্থক্য না, এখানে অ্যাঙ্গেলটা কত হবে, এদের মধ্যে পথ পার্থক্য দশা পার্থক্য কত হবে, শূন্য হবে। কেন্দ্রীয় চরমের ক্ষেত্রে কি দশা পার্থক্য শূন্য, বুঝছো? তাহলে এই যে ও ওয়ান বিন্দুতে তীব্রতা বা চরম বিন্দু হবে নাকি সর্বনিম্ন হবে, অর্থাৎ ওই বিন্দু থেকে চরম না অবম নির্ণয় করবে, তা হচ্ছে কি ওই গৌণ তরঙ্গের পথ পার্থক্যের উপর, কার উপর নির্ভর করে, পথ পার্থক্য। আচ্ছা আমরা বলতো হচ্ছে ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য হচ্ছে কত হইলে উজ্জ্বল গঠন করতো, পথ পার্থক্য কত হইলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে? এন ল্যামডা, হ্যাঁ এন ল্যামডা হচ্ছে কি জোর। তাহলে এখন ধরো আমি যে এইখানে এটা পাইছি, এটা এখন আমার লাগবে মনে করো, এখন আমার এই অংশটুকু চিন্তা করো, এখান থেকে এদের মধ্যকার পথ পার্থক্য আছে না? তো তুমি চিন্তা করো কতটুকু অ্যাঙ্গেল করছে, থিটা পরিমাণ অ্যাঙ্গেল করছে। আমার যদি এইটুকু চিন্তা করি এ সাইন থিটা, আমরা কি বলছিলাম পথ পার্থক্য ইকুয়াল টু এ সাইন থিটা না? যেহেতু আমাদের চরম বিন্দু বলছে, কি বলছে, চরম চরম বিন্দু। এখন চরম বিন্দুর ক্ষেত্রে আমরা কি পাবো, এটা কি পথ পার্থক্য কমন হবে বলো তো? চরম বিন্দুর জন্য আমি কি পাবো, এন ল্যামডা, আমরা পাবো 2n+1 কত জাস্ট ল্যামডা বাই 2, বুঝছো? এটা হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে শর্ত হচ্ছে কোনটা, এটা, বুঝছো? অপবর্তনের ক্ষেত্রে কি হবে, এ সাইন থিটা ইকুয়াল টু 2n প্লাস ল্যামডা বাই কত 2। খুব কঠিন না? দেখো অবম, অবমের ক্ষেত্রে কি হবে, এ সাইন থিটা ইকুয়াল টু কত n ল্যামডা, জাস্ট এই দুইটা জিনিস মনে রাখলে হবে অপবর্তনের ক্ষেত্রে। কি 1 ঘন্টা হয় নাই, ফিরিয়ে দিই কি, বুঝছো? আচ্ছা তোমরা বই বের করো, হ্যাঁ বই পড়াই দিই। মনে হয় যে এক একজনে ঘুমে, বোরিং লাগতেছে না, পড়া কঠিন? বোরিং লাগতেছে না? আচ্ছা দেখো একটু পরে ঘুম আসতেছে, ঘুম আমার আসার কথা ছিল, আমি তো ঘুমাইছি কয় ঘন্টা, 3 ঘন্টা। আমি তো সারাক্ষণই সারাদিনে যা কাজ করো, আমি আমার হচ্ছে বুঝছো সারাক্ষণ অনলাইনে থাকতেই হয়, কিছু করার নেই। আমার সারা রাত বসে বসে আমার সারাদিনে কি কি প্ল্যান আছে, আমার রাত হচ্ছে 2টা 3টা পর্যন্ত আমি এই প্ল্যান গুলো পূরণ করি, তারপর হচ্ছে সকালে ঠিক করি, বুঝছো? কারণ হচ্ছে আমার সবগুলো টিউশনের জানাই 9টার মাঝখানে যে আমি পরে দিয়ে যাবো কি যাবো না, তারপরে বসি কারে কি পড়াবো না পড়াবো কি করবো, হ্যাঁ হচ্ছে অনলাইনে কি পড়াবো, হ্যাঁ ঘুম, হ্যাঁ অনলাইনে রাখছি যেহেতু। এখন আসো আমাদের পরের টপিক, অপবর্তন গ্রেটিং। আচ্ছা আমরা এটা বইয়ে বুঝাই, এত বেশি ইয়ে বোঝানোর দরকার নাই।
আচ্ছা, এই যে দেখো আমার চরম বিন্দু বা অববিন্দুর জন্য কি কি পাইছো? চরম বিন্দু এবি বিন্দুর, ঠিক আছে, দুইটা চরম বিন্দুর দূরত্ব কত হবে? এবি সাইন থিটা। যেহেতু আমাদের গৌণ তরঙ্গ বলছে, তাহলে আমি অবমের শর্তটা কি? অবমের শর্ত হচ্ছে এন ল্যামডা, এ সাইন থিটা ইকুয়াল টু কত? এন ল্যামডা। এখানে এন এর মান অবশ্যই মনে রাখবা, আমরা আগেরটা কি কোন থেকে শুরু করছিলাম? আগের ক্ষেত্রে 0 থেকে শুরু করছিলাম না? এখন একটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে 1 থেকে শুরু হবে। চরম বিন্দু বা অবম বিন্দুটা কি কি শুরু হবে? 1 থেকে। তারপরটা দেখো, আমাকে যদি বলে এন তম চরম বিন্দুর কৌণিক দূরত্ব কত? এই যে দেখো এইটা চরম বিন্দু। চরম বিন্দুটা কি? 2n + 1 ল্যামডা বাই কত? 2। অবশ্যই n এর মান কোথা থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। বুঝছো? দেখো পরপর দুইটা অবম বিন্দু বা অন্তর বিন্দুর দূরা প্রায় কি থাকবে? প্রায় মাঝখানে কি একটি চরম বিন্দু থাকবে। এই জায়গায় দেখো, এই দেখো, এটা যদি চিন্তা করি, এটা হচ্ছে কি উজ্জ্বল, এটা উজ্জ্বল, চিন্তা করো এদের মাঝখানে যে দূরাটা থাকবে সেটা কি অন্ধকার না? এটা যদি অবম হয়, এটা যদি অবম হয়, তাহলে এটা কি হবে? চরম। বুঝছো তোমায়? কি বললাম বলো তো? যদি দুইটা অবম, দুইটা চরম থাকে, মাঝখানটা কি হবে? অবম। ব্যতিচার এদের মধ্যে পার্থক্য বাসায় করে নিবা। এখন আছে আমরা অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং দেখো কোনটুকু লেখবা বা যদি চাও দাগাই নিবা, খাতায় লেখে নিলে বেশি ভালো। দেখো এইটুকু দেখো যে অপবর্তন গ্রেটিংটা কি, খাতায় লেখো, এটা দেখে দেখে। হ্যাঁ লিখে ফেলছি তুমি? এইটুকু পাশাপাশি স্থাপিত অনেকগুলো সমবস্তু সূক্ষ্ম চির সম্পন্ন পাতকে আমরা কি বলবো? অপবর্তন গ্রেটিং বলবো। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র। হয় যেটা পরে এইখান থেকে দেখো আরেকটা জিনিস হচ্ছে, দেখো আমরা পরীক্ষা করে যে সকল গ্রেটিং হচ্ছে আমরা কি প্রতি সেন্টিমিটারে 1000 পর্যন্ত দাগ পাই, দাগ কাটা থাকে। প্রতি সেন্টিমিটারে কত? 1000 পরিমাণ দেখা। তাহলে ফলে একটি চিরের প্রস্থে প্রায় হচ্ছে কত? এত সেন্টিমিটার। একটা চিরের প্রস্থ প্রায় কত? 10⁴ সেন্টিমিটার। বুঝছে? আগে আসে আমরা চিত্রটা বুঝাই, তারপর আমরা মেইন কাজটা করব। এটা দেখো নিচির পরীক্ষা, বুঝছো? গ্রেটিং বা অপবর্তন, তাই বুঝো? এইদিকে দেখো, এই জায়গায় আমার একটা রেখা থাকবে। কি থাকবে? একটা রেখা। এই অংশটুকু, এই যে এইটুকু, আমরা এটাকে আমরা বলবো কি? রেখার দৈর্ঘ্য। আর এইটাকে হচ্ছে আমার কি? চিরের দৈর্ঘ্য। এই যে এইটুকু আমরা চির, এই, আর এটা হচ্ছে আমার কি? রেখার দৈর্ঘ্য। তারপরে আবার কি পাবো? আমরা একটা চির লিখলাম, তারপর আরো রেখা আছে, মনে করো। তা এই যে চিরটা আমরা কি, রেখাটা কি করবো? আলোর বাধা সৃষ্টি করবে না? রেখাটা কি দেখতে কেমন? রেখা দেখতে এরকম সূক্ষ্ম না? কি বলছে? রেখাগুলো দেখতে কেমন? একদম সূক্ষ্ম। এই যে সূক্ষ্ম, তাহলে আমি এখানে আরো ক্ষুদ্র করি, এরকম করে বিভক্ত করি, এই আরো ক্ষুদ্র করলে তাহলে এই রেখাটা কি করবে? আলোর ছায়া হিসাবে কাজ করবে না? তোমরা কি এই যে প্যানেল, তারপর হচ্ছে কি এগুলো দেখছো কেমিস্ট্রিতে? কেমিস্ট্রিতে যে অনেকগুলো নল থাকে না, কি নলগুলোর নাম কি কি? হ্যাঁ, টেস্ট টিউবের মতো। দেখো ওগুলোতে কি থাকে? ক্ষুদ্র ক্ষুদ্র ডাক্তানা থাকে না?
ওইখানে দেখো দাগগুলা কি করে, সিরিজের মধ্যে থাকে না? তো এই যে দাগগুলা কি করে, অপবর্তন হিসেবে কাজ করে। তো এইখানে সেম জিনিসটা, এই যে মাঝখানের অংশ যে রেখাটা আছে, এই রেখাটা হচ্ছে আমার কি, এই রেখার দৈর্ঘ্য, রেখার দৈর্ঘ্য। আর এই যে অংশটুকু আছে এটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমার কি, এইখান থেকে এই রেখার দূরত্ব যে মাঝখানে আছে সেটা হচ্ছে আমার কি, চিরের দৈর্ঘ্য। তুমি নর্মাল বিষয়। তো এই যে এটা রেখা, এই যে এইখানেও সেম জিনিসটা অপবর্তনের ক্ষেত্রে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আছে না? এই যে রেখাটা হচ্ছে, এই যে এইগুলো হচ্ছে আমার রেখার দৈর্ঘ্য, এটা বুঝাইছে পুরাটা রেখার দৈর্ঘ্য। আর এইটুকু হচ্ছে আমাকে ওই যে ওই দুই রেখার মাঝখানে যে ছিদ্রটা, সেটাকে আমাদের বলা হয় কি, চির। বুঝছো? এখন আলো আসতেছে, মনে করো এর ভিতর দিয়ে একটা আলো যাচ্ছে, এই আলোটা আমার এখানে এসে কি হয়েছে, আপাতত হয়েছে, এদিক দিয়ে আলো যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে। আলোটা যাওয়ার ফলে এখানে আমি একটা কি রাখছি, উত্তর লেন্স রাখছি। এই উত্তর লেন্সে আলোটা যাওয়ার কথা ছিল এদিকে, এখানে এসে আলোটা আমার কি হয়েছে, বেঁকে উত্তর লেন্সে কি হয়েছে, আপাতিত হয়েছে। এখন একই বিন্দুতে আমার কথা ছিল একদম, সেটা কোথায় হওয়ার কথা, কেন্দ্রীয় উজ্জ্বলে হওয়ার কথা, মনে করো এখানে, এখানে হওয়ার কথা ছিল। তাহলে এখন এটা লেন্সের জন্য আমি কি করছি, কিছু পরিমাণ আমার কতটুকু বেড়ে গেছে, সে এই থিটা পরিমাণ বেঁকার ফলে, এই অ্যাঙ্গেলটা থিটা পরিমাণ বেঁকার ফলে এইখানে যাই কি হয়েছে, কেন্দ্রীয় উজ্জ্বল বা অবম সৃষ্টি করছে। এখন এই যে অবমটা সৃষ্টি করে, তাহলে এই দুইটার মধ্যবর্তী কতটুকু দূরত্ব হইতেছে, এই দুইটাকে আমরা বলবো, এই যে চির আর রেখার যে দূরত্বটা, এটাকে আমাদের বলা হয় কি, অপবর্তন গ্রেটিং ধ্রুবক। এই যে এই দুইটাকে আমরা কি বলবো, অপবর্তন গ্রেটিং ধ্রুবক। বুঝছো? প্রশ্ন আছে? হ্যাঁ, তুমি বুঝছো? বুঝলি তোমার শিওর? আচ্ছা, তাহলে এইটুকু বুঝলে, এইটুকু আর দরকার নাই, এইটুকু আসি। তাহলে দেখো আমাদের অপবর্তন গ্রেটিংটা কি, এখানে আমার বলে দিচ্ছে যে, আমাকে এখানে বলছে যে অপবর্তন গ্রেটিং, যে এর একটি চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্বকে আমরা কি বলে, অপবর্তন গ্রেটিং বলে না, গ্রেটিং ধ্রুবক বলে না? একটু আগে কি বুঝালাম। এটা যদি আমার একটা রেখা হয়, এটা যদি আরেকটা রেখা হয়, তাই না? এই যে এই রেখার শুরু থেকে, নর্মাল ভাষায় যদি চিন্তা করো, তাহলে আমি এইভাবে চিন্তা করি, এটা একটা রেখা, এটা হচ্ছে চির, এটা হচ্ছে আমার চির, আর এইটা আমার রেখার দূরত্ব, এটা হচ্ছে রেখা। তাহলে আমার কি চির থেকে পরবর্তী কি বলছে দেখো, একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত, তাহলে আমি পরবর্তী চির কোথায়, ধরো আমি এই পর্যন্ত, নর্মাল বিষয়, আমি এই পরবর্তী চিরের শুরু কোথায়, এখানে শুরু না? এই যে দূরত্বটুকু, এই দূরত্বটুকু আমাদের কি বলা হয়, অপবর্তন গ্রেটিং বলা হয়। আমার এইটুকু কিসের দূরত্ব, রেখার দূরত্ব না? আর এটা কিসের দূরত্ব, চিরের দূরত্ব। তো এই যে দুইটাকে আমরা কি বলবো, এই দুইটাকে আমাদের প্রকাশ করা হয় ডি দ্বারা। বুঝছো? অপবর্তন গ্রেটিং। তাহলে প্রতিটি চিরের প্রস্থ কত বলছে, প্রতিটি রেখার প্রস্থ কত, বি। তাহলে আমাদের কি গ্রেটিং ধ্রুবক কত, ডি ইকুয়াল টু কত, এ প্লাস এ বি। এটুকু বুঝছো? কারণ অবশ্যই প্রশ্ন থাকলে করবা। তাহলে এখন আমার একটু বলো তো, এই যে ডি এর মাঝখানে, এইটুকুর মাঝখানে কতগুলো রেখা আছে, হ্যাঁ কয়টা, একটা রেখা না? বলো রেখার সংখ্যা কয়টা, এই অপবর্তন গ্রেটে কি কয়টা রেখা আছে, এখান থেকে এইটুকু, এইখান থেকে রেখা কয়টা আছে, এখান থেকে এইটুকুতে, হ্যাঁ এই রেখা বাদ, এই জাস্ট এইটা তো আমি বুঝাইছি, এটা একটা তার, এইটুকু একটা তার, এটা একটা রেখা, পুরাটা একটা রেখা। বুঝছো? এটা হ্যাঁ দুইটা না একটা, এখান থেকে ডির মাঝখানে কি একটা না, একটা না? তাহলে একটা রেখা না? তাহলে ডির মাঝখানে কয়টা রেখা আছে, রেখা আছে একটা, তাই না? বলো তো আমরা একক দৈর্ঘ্যে কতটুকু থাকবে, তাহলে একক দৈর্ঘ্যে, এই সম্পূর্ণরূপে দৈর্ঘ্য হচ্ছে ডি, তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু থাকবে, একক দৈর্ঘ্যে তাহলে কত, 1/d না? এটা থাকে, বুঝছো কি? কারণ আমার এই সম্পূর্ণ অর্থে কয়টা রেখা আছে, রেখা আছে কয়টা, একটা। তাহলে আমার এর একক দৈর্ঘ্য আছে না, এই একক দৈর্ঘ্য কতটুকু থাকবে, 1/d পরিমাণ। এইখানে এই জিনিসটা এখানে আছে, দেখো যে আমার গ্রেটিং ধ্রুবকে ডি এর দৈর্ঘ্য রেখা হচ্ছে সংখ্যা কয়টা, একটা। এখানে বলছে একক রেখা থেকে একক দৈর্ঘ্য কয়টা থাকবে, এটা হচ্ছে 1/d, এটা ওই কি নিয়ম অনুসারে 1/d। তাহলে গ্রেটিং এর প্রতি হচ্ছে কি একক রেখার দৈর্ঘ্য সংখ্যা কত, n, প্রতি একক রেখা গ্রেটিং এর। তো এই যে রেখাটা আমরা ডি দৈর্ঘ্যে যে আমরা রেখার সংখ্যা কত ছিল, হচ্ছে আমাদের একটি। তাহলে আমার একক দৈর্ঘ্য কতটুকু সংখ্যা থাকবে, সেটাকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা, n দ্বারা। n ইকুয়াল টু কত পাবো, 1/d।
এই 1/d এর পরিবর্তে আমি 1 = d এর পরিবর্তে কত পাই, a প্লাস এর কত আমরা b লিখতে পারি না? বুঝছো? এইটা হচ্ছে আমার এটার সংখ্যা। লিখতে চাইলে লিখতে পারো, কিন্তু বইতে আছে যদি বুঝো আর কি। বুঝছো? এখন আসো, এই যে গ্রেটিং a আর b, a প্লাস b এর ব্যবধান অবশ্যই দুটি কি অনুরূপ বিন্দু। এটা হচ্ছে কি দুইটা অনুরূপ বিন্দু বলে, a প্লাস b এর ব্যবধানে অবস্থিত। এটা কোথায় বোঝাবো? এখানে দেখো, a আর b এই যে দুইটার যে অনুরূপ বিন্দু আরেকটা থাকে, এরা পরস্পর কি হবে, এক একটা অনুরূপ বিন্দু হবে। ওকে, এখন দেখো অপবর্তন গ্রেটিং, এখানে যা যা আছে, যে গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি, কোন দুইটা ডি, এই যে এইটা হচ্ছে আমার কি পুরাটা হচ্ছে একটা রেখার দৈর্ঘ্য, আর এটা হচ্ছে আমার কি চির। এই রেখার দুইটা মিললে আমার কি করছে, অপবর্তন গ্রেটিং তৈরি করতেছে। এখানে আইসা কি করবে, একটা উজ্জ্বল আর একটা কি অন্ধকার, আর একটা উজ্জ্বল আর একটা কি অন্ধকার, সেম ভাবে এরকম করে তৈরি করবে। এখন এইগুলাকে আমরা কি বলবো, চির বলবো না? এখান থেকে এগুলাকে আমি কি জাজর বলবো না? জাজর, বা হচ্ছে আমি কি ডুরা, বা আমি ডুরা বলতে পারি না? তো এইখানেও ডুরাটা সেম, এটাও কি ডুরা, এখানেও কি ডুরা। এখন বলো তো এগুলাতে কি আলো কি প্রত্যেকটাতে সমান থাকবে নাকি পার্থক্য থাকবে? এখানে আলোগুলোতে ডুরা কি সমান থাকবে না পার্থক্য থাকবে? এখানে সবগুলাতে কি থাকবে, সমান থাকবে। বুঝছো? এখানে সমান থাকবে। এই দেখো, এক্ষেত্রে আমরা কি পাইছি, গ্রেটিং এর চিরগুলো খুব ছোট হয়, এর চিরে অতিক্রম করার সময় কি লাগবে, কিছু আলু অপরিবর্তিত হয়ে কি করবে, গমন করে। ধরি থিটা কোনো সমান্তর রাশি ছিল, আলাদা আছে পরিবর্তন সেম। আমরা কি পড়ছি উচ্চতার ক্ষেত্রে, আমরা ব্যতিচারের ক্ষেত্রে কি পড়ছিলাম, পথ পার্থক্য এ সাইন থিটা না, এ সাইন থিটা ইকুয়াল টু কত পারছো বলো তো, এন ল্যামডা না? এটা কি উজ্জ্বলের ক্ষেত্রে না? এখন এর মানটা কোনটা, এর মান দেখো, এর মান কোনটা, এর মান হচ্ছে এসি। এখন একটু চিন্তা করো তো, এসি কোনটুকু, এখান থেকে এটুকু দূরত্ব না, চিরের দৈর্ঘ্য না, এটুকু কি চির না, তাই না? এটা কি চির হিসাবে কাজ করতেছে না? তাহলে চির হইলে এইটুকু দূরত্ব কত, এটা এটা এটার দূরত্ব কত, ডি না? এটার দূরত্ব ডি না? তাহলে এই জন্য আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তন এখানে লিখতে পারি, সেটা হচ্ছে কত, ডি সাইন থিটা ইকুয়াল টু কত, এন ল্যামডা। তাহলে আমার এই ডির পরিবর্তনে কি পাবো, এ প্লাস এন বি ইকুয়াল টু কত, সাইন থিটা ইকুয়াল টু কত, এন ল্যামডা। এটা পাইতেছি। আমার কি বের করতে বলছে দেখো, অপবর্তন গ্রেটিং, তাহলে আমি এইটুকু পাই গেছি, তাই তো, শেষ। তারপর দেখো আমি চরম হওয়ার শর্তটা কি, চরম হওয়ার শর্ত হচ্ছে ডি ইকুয়াল টু এন ল্যামডা। আমার কি চরম মানে কি উজ্জ্বল, উজ্জ্বল। এখন কথা না, আগেরটা আপন চরম মানে অন্ধকার, আগেরটা অন্ধকার, এটাও তো অপবর্তনই, এটা অপবর্তন ছিল না আগেরটা, এটা কি অপবর্তন ছিল না, এটা কি অপবর্তন ছিল না? হ্যাঁ, তাহলে এটাও তো অপবর্তনই, তাহলে অপবর্তন, তাহলে এইটার ক্ষেত্রে কি এটা হচ্ছে ব্যতিচারের মতো, এটাও কি সেম জিনিস, এটা হচ্ছে ব্যতিচারের মতো। তাহলে আমরা এইটুকু পাইতেছি কত, চরমের ক্ষেত্রে ডি সাইন থিটা, ডি মানে কি বলার সময় বলো, ডি মানে কি, কার দূরত্ব, এ আর বি, এটা কি চির, আর হচ্ছে ডিটা হচ্ছে কি ডুরার সংখ্যা। এইটা সমান কত, এন ল্যামডা। এখন দেখো শুরু হবে কোন থেকে, আগেরটা কোন থেকে শুরু হয়েছে, অপবর্তনের ক্ষেত্রে একক তীর ক্ষেত্রে 1, আর এটা কোন থেকে 0 থেকে। এটার ক্ষেত্রে অবমান ক্ষেত্রে কি শর্তটা কি, অন্ধকার এন ল্যামডা। বুঝছো? শেষ। ওকে, আসো দেখি আল্লাহ এমসিকিউ ধরি। এখন এখন তো পারার কথা, কি এই যে এইটা তো একটু সহজে বুঝছো, পরেরটা তারও বুঝবো না।
সমবর্তন কি সমবর্তন বুঝবা না কেন? বুঝালে আবার বুঝবে না। এটা এটা হচ্ছে আরো প্যাচ, এটা মুখস্থ করা অনেক কিছু। কি পরের দিন না বুঝলে না বুঝলাম। কোন চাপটা? ওই বেটা যা। এই দেখো দেখি। হ্যাঁ না এই করতে বলছি, এরে যাইতে বলছি, এ যাই না তো। এই যে অপবর্তন দেখো প্রথম প্রশ্ন কি বলছে, কি করো দেখি করো। কি বের করতে বলছে? চিরের প্রস্থ বের করতে বলছে, এর মানটা বের করতে বলছে। কেমনে বের করবা? কত বাবা? এ সাইন থিটা ছিল। এটা কি আছে সূত্র কি? পাই ল্যামডা এ সাইন থিটা, থিটা ইকুয়াল টু কত? এন ল্যামডা। এটা কিসের জন্য? এটা কোন সূত্র? এটা কি এটা বলে তো, এটা অপবর্তনের জন্য না? তাহলে এখানে আমার কি হয়েছে, তাহলে এর মানটা কত? কিরের প্রস্থটা বের করতে হবে, ইকুয়াল টু কত? এন ল্যামডা বাই সাইন থিটা। তাহলে এন এর মান কত? কত বলছে? কত বলছে? প্রথম অবম। অবমের ক্ষেত্রে শর্ত কি? অবমের ক্ষেত্রে এটা না, এইটুকু পাইছো। এবং 2 মিটার দূরে অবস্থিত। পর্দার দূরত্ব বলে দিচ্ছে, দূরে স্থাপিত পর্দায় কেন্দ্রীয় চরম থেকে এত মিলিমিটার দূরে দেখা গেল। তাহলে চিরের প্রস্থ কত? দিয়ে দিব। হ্যাঁ কি সাইনের মানে যে সমান নিয়েছে, বুঝছো? এখন আসে আমি এটা একটু বুঝাই। এটা আমার উজ্জ্বল ছিল মনে করো, এটা আমার এখান থেকে পর্দার দূরত্ব হচ্ছে ডি, এখানে আমার অবমটা সৃষ্টি করছে এখান থেকে। মানে দেখো কতটুকু সময় হয়েছে, 1 ঘন্টা 18 মিনিট। ভর দুপুর বেলা 1 ঘন্টা 18 মিনিটেই শেষ। হ্যাঁ